জনসংখ্যা বিবর্তন তত্ত্ব তোমাদের সেমিস্টার 4-এর ইউনিট বির এই জনসংখ্যা ভূগোলের মধ্যে আছে। তো এই জনসংখ্যা বিবর্তন তত্ত্বটা কি আমি ছোট্ট করে লিখে দিয়েছি। কোনো দেশের জন্ম মৃত্যুর হার, এখন লেখাই আছে কোনো দেশের জন্ম মৃত্যুর হার পরিব্রাজন স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির ওই দেশের আর্থ সামাজিক অবস্থার ধারাবাহিক পরিস্থিতিকে তুলে ধরা হয়। তাহলে কি হবে, কোনো একটা দেশের জন্ম মৃত্যুর হার, তার পরিব্রাজন, তার আর্থিক উন্নতি, সেই একসঙ্গে যে পরিস্থিতি তুলে ধরা হয় সেটাকে বলে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি বা জনসংখ্যা বিবর্তন তত্ত্ব। এটা প্রথম 1929 সালে ওয়ারেন থমসন বলেছিলেন। তিনি এটা কি বললেন, সেটা মূল বিষয় ছিল কোনো দেশের আর্থ সামাজিক অবস্থার ওপরে, কোনো দেশের আর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে তার জন্ম মৃত্যুর ভিত্তিতে জনসংখ্যার ধারাবাহিক বিজ্ঞানসম্মত বিশ্লেষণ হয়। তাহলে দুটো কথা খুব পরিষ্কার, আর্থ সামাজিক অবস্থা আর জন্ম মৃত্যুর হারের ভিত্তিতে। তাহলে এই দুটো কথা, আর্থ সামাজিক অবস্থা আর জনসংখ্যা মানে জন্ম এবং মৃত্যু হারের ভিত্তিতে, এটাই হচ্ছে তার মূল বিষয়। এই দুটো শব্দ মনে রাখলে তোমরা এটাকে মূল বিষয়টা জেনে যাবে। বেশি মুখস্থ করার দরকার নেই, আমি একদম ছোট করে দিয়েছি। 2 নম্বরের প্রশ্ন হলে এটা ঠিকই আছে, এটুকু বলে হবে। এবারে বলেছে যে জনবিবর্তনের পর্যায় তিনি কি বললেন। এখানে 3টে পর্যায় বলা আছে। দেখো, প্রথম পর্যায়ে কি হবে, প্রথম পর্যায়ে পুরোপুরি কৃষি নির্ভর, তাদের জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যাও বৃদ্ধি পাবে আর মৃত্যু হার মানে কি জনসংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর হার দুটোই, মানে জন্মহার এবং মৃত্যুর হার দুটোই বেশি থাকবে। তা প্রায় এই যে 1000 জনে 30 থেকে 40 জন, সেই সময় কি হয় না দুর্ভিক্ষ, মহামারী, শিশু মৃত্যু, আয়ুষ্কাল কম, এইগুলো হবে। একদম 3 নম্বর থেকে এটা 5 নম্বরের প্রশ্ন থাকলেও এটা হয়ে যাবে, আর 3 নম্বর থাকলে তো বটেই, ঠিক সেভাবেই আমি লিখে দিয়েছি। এবার দ্বিতীয় পর্যায়ে কি হবে, জন্মহার উচ্চ হবে। আগেই বলছি সেখানে কি ছিল, জন্মহার উচ্চ, মৃত্যু হার উচ্চ। এখানে জন্মহারটা বেশি হবে কিন্তু মৃত্যু হারটা হ্রাস পাবে। পার্থক্যটা কি, সেখানে জন্মহারও বেশি আর মৃত্যু হারও বেশি। এখানে জন্মহারটা যেমন ছিল তেমন থাকবে, বেশি থাকবে, কিন্তু মৃত্যুর হার কম পাবে। তাই সেখানে জনসংখ্যা বৃদ্ধি পাবে, স্বাভাবিকভাবে জনসংখ্যা বৃদ্ধি পাবে। আর ধর্মীয় বিশ্বাসের উপর জন্মহার, মানে ধর্ম বিশ্বাস যে কোনো নিয়ন্ত্রণ করা যাবে না জনসংখ্যাকে কোনো, সেই জন্য এই ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করে জনসংখ্যা বৃদ্ধি পাবে। তৃতীয় পর্যায়ে কি না, জন্মহার কমতে থাকবে, মানুষ একটু একটু করে সচেতন হবে, তাই জন্মহার কমতে থাকবে, কিন্তু মৃত্যু হারও একটু কম হবে। ফলে কি হবে না, জনসংখ্যা ধীর গতিতে বৃদ্ধি পাবে। এই এর বৈশিষ্ট্যটা কি না, এই সময় যে জন্মহারটা কমবে তার প্রধান কারণ কি না, নারী শিক্ষার প্রসার। মেয়েরা শিক্ষিত হবে, মেয়েরা শিক্ষা পেলেই তারা যে বেশি সন্তান হলে তাদের সমস্যা হতে পারে এটা তারা বুঝতে শিখবে। এরপরে যে জন্ম নিয়ন্ত্রণের যে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন প্রসেস, সেগুলোকে তার উপরে চাপানো হবে বা তারা শিখে যাবে। নারী শিক্ষা হলে এটা আস্তে আস্তে করে তারা শিখবে। এবারে সন্তানকে তারা ভাববে, আগে কি করা হতো না, আমার সন্তান কেন হবে না, সে আমাকে একটা আর্থিক সহায়তা দেবে। এরপরে সেটা আর্থিক সহায়তা নয়, তাদের পরিপূর্ণ বিকাশের কথা ভাবা হবে। মানে সন্তান অর্থনৈতিক সম্পদ নয়, তাকে ব্যক্তিগত পরিপূর্ণতা দান করা হবে, সেইভাবে তাকে লক্ষ্য করা হবে। তাহলে এই 3টে পর্যায়। এরপরে সমালোচনা কি, এই থমসনের এটাকে সমালোচনা করা হয়েছে কি না, উন্নয়ন, এখানে উন্নয়ন বা জনসংখ্যা বৃদ্ধির ব্যস্ত অনুপাত, মানে উন্নয়ন বেশি হলে জনসংখ্যা কমে যাবে, তার মানে মানুষ উন্নতির দিকে এগোবে, তখন জনসংখ্যা এই ব্যস্ত অনুপাত এটা বাড়লে এটা কমবে। এটা কিন্তু এটা কোথাও নেই, আলোচনা করেননি উনি। দ্বিতীয়ত যে মারণ রোগের প্রভাব হলে অনেক মানুষ একসঙ্গে মারা যাবে, তার সঙ্গে জনসংখ্যার তো একটা প্রভাব পড়বেই, এই কথাটা কিন্তু এখানে উল্লেখ নেই। ফলে আমরা এরপরে নেক্সট যেটা হবে সেটা কিন্তু বুঝতে হবে। পরেরটা কি, জনসংখ্যা বিবর্তনে এর আগে পরে এবার নটিস্টিনের মত, তিনি এই মত আধুনিক মত বলে একে ব্যাখ্যা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই তত্ত্বটি প্রকাশ করেন। তার মূল বক্তব্য কি ছিল, মূল বক্তব্য ছিল যে অর্থনীতি উন্নয়ন,
স্বাস্থ্য, শিক্ষা, নগরায়ন প্রভৃতির পরিপ্রেক্ষিতে জন্ম মৃত্যু হারের পরিবর্তন ও মূল্যায়ন করা হবে কি করে। তাহলে মূল বিষয়টা কি ছিল না আর্থিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, নগরায়ন প্রভৃতির পরিপ্রেক্ষিতে জন্ম মৃত্যুর হারের মূল্যায়ন, এইটা মনে রাখবে। এবারে জন্মমৃত্যুর 4টি পর্যায় তিনি করেছিলেন। প্রথম পর্যায়ে কি? প্রথম পর্যায়ে আমরা জানি যে জন্মের হারও বেশি, আবার মৃত্যুর হারও বেশি। প্রায় হাজারে এখানে বলা আছে 35 থেকে 40 জন, মৃত্যুর হারও তাই প্রায় বেশি 30 থেকে 40 জন প্রতি হাজারে। এই সময় এই অবস্থাটা প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে কি না জন্মহার যেমন উচ্চ ছিল তেমন থাকবে, কিন্তু মৃত্যুর হার একটু একটু করে কমতে থাকবে। জন্মের হার সেই একই ব্যাপার, জন্মের হার ঠিক থাকবে, মৃত্যুর হার একটু করে কমতে থাকবে। কেন না সেই সময় তারা চিকিৎসা ব্যবস্থার উন্নত হবে, উন্নত চিকিৎসা, সব দেশই চায় চিকিৎসা ব্যবস্থা উন্নত হোক। এরপরে হলো এইগুলো কোথায় না বেশিরভাগই আফ্রিকার দেশগুলো, জাম্বিয়া, জিম্বাবুয়ে, এই সমস্ত দেশগুলো, মানে মধ্য আফ্রিকার দেশগুলো। এরপরে আসছি আমরা যে তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে কি না এখানে জন্ম মৃত্যুর হার উভয়ই ধীরে ধীরে কমতে থাকবে। মৃত্যুর হার তো আগেই একটু করে কমছে, কিন্তু এখন জন্মের হারও কমতে। কেন? সেখানেও বলা হয়েছে জীবনযাত্রা মানের উন্নত হবে, মানুষ বুঝতে শিখবে যে ছোট পরিবার গুরুত্ব কী। তাই পরিবার ছোট করার জন্য সবাই, মেয়েরা শিক্ষিত হবে, সবাই শিক্ষিত হলে ছোট পরিবারের গুরুত্ব তারা বুঝতে পারবে। এটা কোথায় না মধ্য এশিয়ার দেশগুলো, এই গালফ কান্ট্রি দেশগুলো আস্তে আস্তে করে সেটা শিখছে, আর দক্ষিণ আফ্রিকার দেশগুলো এই যে পর্যায়ে। চতুর্থ পর্যায়ে কি হবে না জন্ম মৃত্যুর হার অনেকটাই কমতে থাকবে, দুটোই আরো বেশি করে কমতে থাকবে। এটা সাধারণত আমরা জানি ইউরোপের দেশগুলোতে এটা ঘটে। এই জনসংখ্যা বৃদ্ধি প্রায় থেমে যায়, মৃত্যুর সঙ্গে জন্ম প্রায় কাছাকাছি একটা অবস্থা থাকে বলে মানে জনসংখ্যা বৃদ্ধিটা প্রায় কমে যায়। এরপরে আসি এটাকে সমালোচনা হয়েছে। কিভাবে সমালোচনা হয়েছে না ইউরোপ ও আফ্রিকায় উন্নত দেশগুলির ক্ষেত্রে এটা বেশি করে প্রযোজ্য, কিন্তু সারা পৃথিবীতে এটা মানে উনি যেখানে করেছেন সেটা ইউরোপের দেশগুলোর জন্য প্রযোজ্য, অন্য কোনো দেশে সেরকম এইরকম স্বাভাবিক অবস্থা দেখা যাবে না। এবার বিবর্তনের ভবিষ্যতে জনসংখ্যার পরিবর্তন একদম স্পষ্ট নয়। আগামী দিন জনসংখ্যা কি হবে সেই ব্যাপারে কোনো স্পষ্টতা নেই। আর কি না অভিবাসন, এমিগ্রেশন আর ইমিগ্রেশন, মানে ইমিগ্রেশন যে দেশে যাচ্ছে মানে গন্তব্যস্থল, আর এমিগ্রেশন যেখান থেকে যাচ্ছে উৎসস্থল, এদের সঙ্গে কোনো প্রভাব আলোচনায় এখানে করা হয়নি। এরপরে আমরা পরেরটায় আসছি যে বিজ্ঞানসম্মতভাবে করা কী হবে। সংখ্যা বিবর্তনের এটি আধুনিক সংযোজন ব্ল্যাকার, পিটারসন প্রমুখ জনবিবর্তন সম্পর্কিত তত্ত্বটি নতুন করে আবার সাজালেন কিভাবে না বলেছি যে এটাকে 5টি পর্যায়ে দেখানো হয়েছে। প্রথম পর্যায়ে সে একই রকম উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যুর হার, জনসংখ্যা বৃদ্ধি খুবই কম, স্বাভাবিকভাবে এটা হবে। আচ্ছা একইভাবে তারপরে কি দ্বিতীয় পর্যায়ে উচ্চ জন্মহার, স্বাভাবিকভাবে জন্মহার মৃত্যু হার কমে যাবে। ঠিক আগে যা আলোচনা হয়েছে ঠিক সেটা এভাবে তোমরা করলে এটাকে লিখে দিলে হয়ে যাবে। আর জনসংখ্যা তৃতীয় নম্বরে দেখো জনসংখ্যা বৃদ্ধি ধীর গতিতে হচ্ছে, আগে বলা হয়েছে। তারপরে চতুর্থ পর্যায়ে এই পর্যন্ত হয়েই ছিল, আগে তারাই বলেছিল। পঞ্চম পর্যায়ে সে বলছে জন্ম মৃত্যু হার, জন্মহার মৃত্যু হারের চেয়ে কম হবে, এইটা পঞ্চমটা যোগ হয়েছে। এখানে যেটা করা হয়েছে দেখো, এই যে এখানে যে করা হয়েছে, এখানে ওইটাকে আমি লিখে দিয়ে সুন্দর করে ছক করে তোমাদের পড়তে সুবিধা হবে, এরকম করে বুঝতে সুবিধা হবে। তার মধ্যে সবথেকে জানার দরকার এইটি, এটা তো আমি খুব সাবধানে আঁকবে, ঠিক করে চেষ্টা করো। ওপরে দেখো জন্মহার, এটা মৃত্যু হার। প্রথম পর্যায়ে কি আছে না জন্মহার মৃত্যু, জনসংখ্যা কম, জনসংখ্যা বৃদ্ধির হার কম, কারণ জনসংখ্যা মৃত্যুর হারও বেশি, জন্মের হারও বেশি। এই যে দেখাচ্ছে জন্মের হারও বেশি, প্রায় সমান। কিন্তু এরপরে মৃত্যু হারটা কমে যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে, আগেই বলা হয়েছে যে মৃত্যুর হার কমে যাবে দ্বিতীয় পর্যায়ে। তাহলে মৃত্যুর হার যখন কমে যাবে, জন্মের হার সেই থাকবে, তাহলে জনসংখ্যার বিস্ফোরণ হবে, যে দ্রুত বৃদ্ধি বলা হয়েছে। এই সময় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হবে। কেন না এই সময় পুরো মানে যে আর্থিক বিকাশটা পুরোপুরি কৃষি ভিত্তিক। আমি নিচেই করে দিয়েছি, এটা কৃষি ভিত্তিক জীবনযাত্রা। তো কৃষি নির্ভরশীল লোকেরা, তাদের মধ্যে বিকাশ ততটা হয়নি বলেই, তাদের মধ্যে এই শিক্ষা দীক্ষার প্রসার হয়নি বলে জনসংখ্যা বৃদ্ধি পাবে।
তারপরে যে তৃতীয় স্তরে, এই তৃতীয় স্তরে কি হয়েছে না, তৃতীয় স্তরে আমরা দেখতে পাচ্ছি যে দুটোই নিম্নমুখী হবে। এই যে জন্মের হারও নিম্নমুখী, আবার মৃত্যু হারও মুখোমুখি। ততটা নয়, আস্তে আস্তে জনসংখ্যা ধীর গতিতে বৃদ্ধি পাবে। এই যে ধীর গতিতে বৃদ্ধি পাবে, এই সময় ধীরে ধীরে তারা কৃষি, এই দুটো কৃষিভিত্তিক সময় ছিল। এরপরে তারা কি করলো, আস্তে আস্তে করে শিল্পায়ন শুরু করলো। মানে তারা যে সমস্ত কাঁচামাল বিক্রি করতো, একদিন পর্যন্ত কি ছিল না, কাঁচামাল তারা সাপ্লাই করতো বিভিন্ন দেশে। এখন তারা করলো কি না, কাঁচামালের পরিবর্তে তারা নিজেরাই শিল্প তৈরি করতে শুরু করলো, তাদের বিকাশ শুরু হলো। এবার চতুর্থ পর্যায়ে কি হবে না, সেখানে জন্মহারও অনেক কমে গেছে। সেখানে আগে বলাই হচ্ছে নারী শিক্ষা, স্বাস্থ্যের উন্নতি, এইগুলো হওয়ার ফলে জনসংখ্যার হার আস্তে আস্তে, ছোট ছোট পরিবারের যে তাদের অনেক কি বলে ভালোভাবে তারা জীবনযাত্রা পাবে, তারা আর্থিক বিকাশ হতে পারে, তারা ছেলেমেয়েদেরকে ভালো করে মানুষ করতে পারবে, তাদেরকে আরও সুন্দর শিক্ষা দিতে পারবে, সেই কথা ভেবে নারী শিক্ষা বাড়তে থাকে এবং ধীরে ধীরে করে জনসংখ্যাও বাড়তে থাকে। আর মৃত্যুর হার তো কমে গেছে তাদের উন্নত চিকিৎসা ব্যবস্থা এর ফলে। এরপরে হলো কি না, এই শেষ পর্যায়ে এসে আমরা দেখছি যে নগরায়ণ শিল্পায়ন একটা এমন জায়গায় পৌঁছে গেছে যে মানুষ তখন জন্মের হার এত কমিয়ে ফেলেছে মৃত্যু হারের থেকে কম। এই যে জন্মহার আরও নিচে নেমে চলে এসছে, মৃত্যু হারের থেকে জন্মহার আরও নিচে নেমে এসছে। কোথায় ছিল, আর এখানে ছিল কত উপরে, এখানে ছিল নিচে চলে এসছে। ফলে এর ফলে এই অবস্থা, এইগুলো সাধারণত আমাদের কোথায় ইউরোপীয় দেশে হবে, ইউরোপের সমস্ত দেশে, ইউরোপের মানে ইউরোপ, তোমার জাপান, এই দেশগুলোতে হবে, আবার উত্তর আমেরিকাতে হবে। আর শিল্পায়ন ভিত্তিক যেমন গ্রেট ব্রিটেনেও আছে, গ্রেট ব্রিটেনের এরকম জায়গা আছে। তারপরে আমাদের ভারতবর্ষের এই শিল্পায়ন শুরু হয়েছে এবং শিল্পভিত্তিক অর্থনীতিও আস্তে আস্তে করে অনেক উন্নত হয়েছে। তোমাদের এই প্রশ্নে যে প্রত্যেকটা প্রশ্নের এই যে 3 নম্বর 2 নম্বর করে প্রশ্ন, এই জন্য আমি ছোট ছোট করে দিলাম, তোমরা এটাকে ওইটুকুন করে লিখবে, দেখবে তোমাদের লিখতে সুবিধা হবে।